সংগ্রামী বন্ধুগণ, মা এবং বোনেরা, বাজেটের ওপর আপনারা দীর্ঘ আলোচনা শুনেছেন। আমি সংক্ষেপে কয়েকটা কথা শুধু বলবো। আমরা এমন একটা দেশে বসবাস করি, সকল অংশের মানুষের কাছে বাজেটের গুরুত্বটা কী এবং এই বাজেটের উপর যে একটা নাগরিকের ভবিষ্যৎ নির্ভর করে, সকলকে আমরা এটা বুঝাতে সক্ষম হইনি বা বুঝাতে পারিনি। কোনো কোনো দেশে বাজেটকে কেন্দ্র করে সরকারের পতন হয়ে যায় যদি সেটা চরম জনস্বার্থ বিরোধী বাজেট হয়। বিজেপি নেতৃত্বাধীন যে সরকারটা দিল্লিতে চলছে, এদের কাছে তো ভালো বাজেট আশা করা যায় না, কারণ এরা একচেটিয়া পুঁজি, ধনিক বণিক, মুষ্টিমেয় কিছু পরিবারের প্রতিনিধিত্ব করে দেশটাকে তারা লুটপাট করছেন। নির্বাচন হয়ে গেছে, লোকসভার ভোট, আমরা মানুষের কাছে গিয়েছি, বুঝিয়েছি। যারা বুঝেছেন তারা বিজেপিকে ভোট দেননি এবং এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছেন। এই সরকার জনসমর্থনে ক্ষমতায় আসেনি, অর্থ ব্যবহার করে, গুদি মিডিয়াকে ব্যবহার করে, মানুষকে বিভ্রান্ত করে, সাম্প্রদায়িক মেরুকরণ করে সংখ্যার জোরে কিছু ক্ষমতায় এসছেন। কিন্তু সংখ্যা গরিষ্ঠ মানুষ ভারতবর্ষে এদেরকে ভোট দেনি। আমরা ভেবেছিলাম যে শিক্ষা দেবে এর থেকে, বা কিছু বুঝবেন বা শিক্ষা নেবেন। এদের শিক্ষা নেই বা শিক্ষা নেয় না। ভোটের আগে অনেক কথা বলেছেন এবং ভোটের 3 মাস আগের থেকে, ঘোষণার 3 মাস আগের থেকে দেশের প্রধানমন্ত্রী সারা দেশটাকে 3 বার চক্কর দিয়ে দিয়েছেন রাজ্যগুলোতে। যা ঘোষণা দিয়েছেন, আমার মনে হয় ভারতবর্ষের 40 বছরের বাজেটে যে টাকা লাগে তা ঘোষণা দিয়েছেন। যেই রাজ্যে যেতেন 1 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকা ঘোষণা দিয়ে দিতেন, এটা হবে, ওই হবে, সেই হবে। ভোটের আগে মানুষ তাদের তিক্রমবাজি ধরে ফেলেছে, বুঝেছেন। যারা একটু রাজনীতির খবর রাখেন, দেশের খবর রাখেন, তারা এগুলো বিশ্বাস করেননি। আর যারা গভীরে গিয়ে খবর রাখেন না, তারা বিভ্রান্তির শিকার হয়েছেন। এবার এই যে বাজেটটা করলেন, একটা দেশের সাফল্য নির্ভর করে আমদানি এবং রপ্তানির উপর। আমাদের দেশে রপ্তানি কমে গেছে এখন, যে কারণে ফরেন কারেন্সি, বিদেশি মুদ্রার ভান্ডার ধীরে ধীরে কমছে, আমদানি বেড়ে গেছে। আমদানি যত বাড়বে, আমাদের দেশে বিদেশি মুদ্রা ভান্ডার তত কমবে। দেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছেন। আলোচনা হয়েছে, এগুলো শুনেছেন আপনারা। প্রশ্নটা হলো, এই যে বাজেটটার মধ্যে, টোটাল বাজেটটার মধ্যে সাধারণ মানুষের জন্য কিচ্ছু নেই, কোনো বরাদ্দ নেই। যে কথাটা ঘুরিয়ে ফিরে আসছে, 100% মানুষের মধ্যে 90% মানুষের যদি ক্রয় ক্ষমতা না বাড়ে, আয় উপার্জন না বাড়ে, তাহলে বাজার চাঙ্গা হবে কি করে? বাজার যখন চাঙ্গা হয়, কাটতি যখন বাড়ে, শিল্পে তখন তার প্রভাব পড়ে, শিল্প সমৃদ্ধ হয়, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তার প্রভাব গিয়ে, শিল্পের প্রভাবটা গিয়ে পড়বে কৃষিতে। কাঁচামাল, উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবে এবং কৃষকের উৎপাদন বাড়বে, এবং উৎপাদন যত বাড়বে এবং আয় উপার্জন যত বাড়বে, সেখানে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার সঙ্গে কাটতি বাড়বে। মূল প্রশ্নটা হলো, এই বাজেট নিয়ে দেশের প্রধানমন্ত্রী যখন কৃষক সংগঠনগুলোর সঙ্গে বসেছে, অর্থমন্ত্রী সহ, তখন কিন্তু কৃষক সংগঠনগুলো বলেছে যে ন্যূনতম এই বিষয়গুলি দিন। শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বসেছে, তারাও বলেছে যে এই কাজগুলো করুন। ব্যবসায়ীদের সঙ্গে বসেছে, তারা তাদের মতামত দিয়েছেন। কর্পোরেটদের সঙ্গে বসেছে, তারা তাদের মতামত দিয়েছেন। কিন্তু বাজেটের মধ্যে দেখা গেল শুধু কর্পোরেটের কথা ছাড়া আর কারো কোনো কথা সেখানে গ্রাহ্য হয়নি, কারো কোনো কথা সেখানে রাখেননি।
টোটাল বাজেটটা হলো গিয়ে ইনডাইরেক্ট ট্যাক্সের পরিমাণ মানুষ কিন্তু দুটো কর দেয়, একটা চোখে দেখা যায় আর একটা চোখে দেখা যায় না। আপনি যেটা ডাইরেক্ট ট্যাক্স এটা চোখে দেখবেন, যেমন ধরুন ইনকাম ট্যাক্স আপনার আয় থেকে কেটে নেয়, এটা একটু মনে কষ্ট পায়। আর ইনডাইরেক্ট ট্যাক্স আপনি প্রতিদিন বাজারে গিয়ে যা কিনছেন, যা সংগ্রহ করছেন, এর মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্সটা ঢুকিয়ে দিয়েছে। আপনি প্রতিদিন যা করছেন বা যা এটার সঙ্গে ইনডাইরেক্ট ট্যাক্সটা ঢুকিয়ে দিয়েছে। আমাদের দেশে পরোক্ষ করটা সাংঘাতিকভাবে বাড়িয়ে দিয়েছে, সাংঘাতিকভাবে বাড়িয়ে দিয়েছে, এবং এতে করে জিনিসপত্রের দাম বাড়ছে। এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, নিয়ন্ত্রণ হবে না। কি করে হবে? গণবন্টন ব্যবস্থা তো দুর্বল করে দিয়েছেন। বাঁচতে গেলে একটা দেশে গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী রাখতে হয়। চাল, আটা, ডাল, তেল, লবণ, ঘুম থেকে উঠে ধনী গরিবের যেটা দরকার 10 থেকে 12টা জিনিস ন্যূনতম, এই জিনিসগুলো রেশনে দেওয়া উচিত। রেশনিং ব্যবস্থাটাকে আরো দুর্বল করে দিয়েছেন। এবার টাকা কমিয়ে দিয়েছেন বাজেটে, যা পাচ্ছেন সেটা আগামী দিন পাবেন না, এখনই তো পাচ্ছেন না। 5 কেজি চালের বড় বড় ভাষণবাজি চলছে। এ তো 2 টাকা কেজি চাল অনেক রাজ্যে আগেই চালু করে বসে আছে, কোনো কোনো রাজ্যে ফ্রিও দেয়। তো কি দিয়েছেন? 5 কেজি চাল। 5 কেজি চাল দিয়ে একটা মানুষে 1 মাস চলে, একটা পরিবারে চলে? এলো পরিস্থিতি। যে এখানে গিয়ে গণবন্টন ব্যবস্থার জন্য যে অর্থটা থাকার দরকার, বাজারটাকে নিয়ন্ত্রণ করার জন্য, সেখানে গণবন্টন ব্যবস্থা দেখা যায় অর্থ বরাদ্দ নেই। কর্মসংস্থানে আলোচনা হয়েছে, গপের তো একটা সীমা থাকবে। এই অ্যাপ্রেন্টিস শব্দ আমরা শুনছি 10 বছর আগে থেকে, শিক্ষানবিশ। এই অ্যাপ্রেন্টিসের নামে ঢুকিয়ে আপনি দেবেন, বলছে প্রভিডেন্ট ফান্ডের 1 মাসের টাকা দিয়ে দেবেন। আরে এই তো দেবেন, এই সমস্ত গপবাজি যে করছেন। যারা প্রভিডেন্ট ফান্ডের টাকা, যারা অসংগঠিত ক্ষেত্রে 93% গোটা ভারতবর্ষের শ্রমজীবী হলো এখন অসংগঠিত ক্ষেত্র, ছড়িয়ে ছিটিয়ে যারা কাজ করেন, সেখানে গিয়ে দেখা যায় প্রভিডেন্ট ফান্ডের টাকা মালিক কেটে নিচ্ছেন শ্রমিকের মজুরি থেকে, আর মালিক আবার সমপরিমাণ টাকা জমা দেওয়ার কথা প্রভিডেন্ট ফান্ড কমিশনারের কাছে। আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি টাকা শ্রমিকের বেতন থেকে কেটে নিয়েছেন, মজুরি থেকে কেটে নিয়েছেন, সেটা প্রভিডেন্ট ফান্ডে জমা পড়েনি, জমা দেননি। এই টাকাই তো পাচ্ছেন না। এর জন্য যে জরিমানার ব্যবস্থা, এটাকে সরকারে এসেই প্রথম পুরস্কার দিয়েছে আদানি আম্বানিদেরকে। এই সরকারে এসে ক্যাবিনেট মিটিং ছাড়া প্রশাসনিক নির্দেশ জারি করে প্রথম নির্দেশ জারি করে দিয়েছেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা নির্দিষ্ট সময়ে জমা না দিলে মাস হিসেবে জরিমানা দিতে হয়। সেই জরিমানার টাকাটা একেবারে কমিয়ে দিয়েছেন, মানে উৎসাহিত করেছেন, না দিলেও চলবে। টাকা নিলেন আমার থেকে, জমা দেবেন না সরকারি তহবিলে, ব্যাপারটা কি? চলবে? এটা চলতে পারে না। এখন গিয়ে বলছে প্রভিডেন্ট ফান্ডের 1 মাসের টাকা দিয়ে দেবেন। এটা কাকে বোকা বানাচ্ছেন? 1 মাস দিয়ে হয়ে যাবে? সারা জীবন চলবে? তাও 1 বছরের জন্য? এই কথা বলে একটা ভাষণবাজি চলছে।